সামনে যেহেতু এনটিপিসি, গ্রুপ ডি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা আছে, সেখানে পরিমিতি একটা ভাইটাল পার্ট। তো সেখানে এই যে জ্যামিতি সাথে পরিমিতির যে মেলবন্ধনে কোশ্চেন পড়ে, আজকের যা চ্যাপ্টারটা করাবো দেখবে খুব কাজে আসবে। বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, এবং এই উপপাদ্য তো পরীক্ষায় পড়বে না প্রমাণ, কিন্তু উপপাদ্যকে কেন্দ্র করে যে অঙ্কগুলো পড়ে সেগুলো কিন্তু খুব কাজে আসবে। দেখে নাও আজকের ক্লাসটা ভালোভাবে মন দিয়ে করো, প্রত্যেকটা জিনিস নোট করে রেখে দিও। ওকে, ছবিতে দেখতেই পাচ্ছ কি কি জিনিস আছে, প্রত্যেকটা টার্ম আলাদা, কোনটা কাকে কি বলে। চলো আজকে তাহলে শুরু করি। তো এখানে বলে রাখি যে আমার যে বন্দে ভারত ব্যাচ চলছে অনলাইন অফলাইন, সেখানে তোমরা ভর্তি হতে পারো ম্যাথের জন্য, বা শুধু আলাদাভাবে যদি বলো যে ফিজিক্যাল সায়েন্স বা বায়োলজি সেটাও করতে পারো। ওকে, চলো ফার্স্ট কি বলছে একটুখানি জাস্ট টার্ম গুলো জেনে নেবো। কেন্দ্র, কেন্দ্র তাহলে কাকে বলবো না, বৃত্তের ভেতরে এমন একটা বিন্দু পয়েন্ট, সেখান থেকে তার কি বর্ডারের ওপর প্রত্যেকটা যেন দৈর্ঘ্য সমান হয়। তাহলে যখন দৈর্ঘ্য সমান হবে তখন সেই বিন্দুটাকে বলবো কি না কেন্দ্র। ব্যাস হয়ে গেল। তারপরে কি বলছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কি বলছে না কেন্দ্র থেকে পরিধির উপরে গায়ের উপরে যে সরল রেখা আমরা অঙ্কন করব সেটাই কি ব্যাসার্ধ। আর ব্যাস কি, ব্যাস হচ্ছে পুরো দুদিক থেকে, এটা আমি দেখো ডেফিনেশন আছে, আলাদা করে ডেফিনেশন পড়বে না, জাস্ট জানিয়ে রাখা আর কি। সেটা হচ্ছে কি ব্যাস। আর আমি তোমাদেরকে বলবো কিন্তু অবশ্যই ইংলিশ টার্মগুলো কিন্তু জেনে রেখো। রেডিয়াস, ডায়ামিটার, পরিধি আলাদা করে কিছু ব্যাপার নেই। পরিধি মানে হচ্ছে কি পুরো বাইরের যে বাউন্ডারিটা, সেটাই হচ্ছে কি না বৃত্তের পরিধি। ব্যাস এই পর্যন্ত। নেক্সট কি আছে, জ্যা, জ্যা বা কর্ড, ইংরেজিতে বলে জ্যা বলতে কি বোঝাচ্ছে, যে একটা বিন্দু তার পারস্পরিক অপোজিট দিকে যখন সরলরেখা টানবো সেটাই হলো জ্যা। যদি বলি যে একটা বৃত্তের কতগুলি জ্যা, সেটা হলো অসংখ্য জ্যা অঙ্কন করা যায়। কারণ এখান থেকে এই জ্যা অঙ্কন করা যেতে পারে, এই জ্যা অঙ্কন করা যেতে পারে, এখান থেকে এই জ্যা অঙ্কন করা যেতে পারে। ক্লিয়ার? তাহলে হয়ে গেল জ্যা। এরপরে আছে কি বৃত্তচাপ। বৃত্তচাপটা কি, বৃত্তচাপ হলো এই পরিধি থেকে কিছুটা অংশ তুমি কেটে নিলে, এই যে অংশটা কেটে নিলে এইটাই হয়ে গেল বৃত্তচাপ। আবার তুমি যদি বললে এখান থেকে আমি এতটা কেটে নেবো, তাহলে এইটাও হয়ে গেল কি আমার বৃত্তচাপ। আবার তুমি বললে এইটুকুনিটা কেটে নেবো, এটাই হলো এক একটা বৃত্তচাপ। ক্লিয়ার? নেক্সট কি আছে না বৃত্তাংশ বা সেগমেন্ট। সেটা কি জিনিস, তাহলে সেটা হলো তুমি একটা জ্যা দিয়ে অঙ্কন করলে, এই যে দুটো পোর্শন, তাহলে বৃত্তটা কি হয়ে গেল দুটো পোর্শনে ভাগ হয়ে গেল, একটা ওপরের পোর্শন আর একটা কিসের পোর্শন না এই নিচের পোর্শন, হ্যাঁ কি না, তাই তো? তাহলে এই যে দুটো পোর্শন ভাগ হয়ে গেল, এই দুটো পোর্শনটাকেই সেগমেন্ট বলে। একটা এই যে ভেতরের পোর্শনটাকে কি বলবো না মেজর সেগমেন্ট। কেন, কারণ বড় পার্ট, তাই আমরা লিখবো কি না মেজর, কোনো রকম ব্যাপার নেই, এম এ জে ও আর মেজর সেগমেন্ট। আর ওপরের যে পার্টটা আছে লাল কালারের, সেইটাকে তাহলে কি বলবো না মাইনর সেগমেন্ট। ক্লিয়ার? তাহলে মাইনর সেগমেন্ট। ওকে, নেক্সট চলে যাব আমরা বৃত্তকলা বা সেক্টর। তাহলে বৃত্তকলাটা কি জিনিস, তাহলে প্রথমে আমরা বৃত্তকলাটা বুঝতে গেলে আমরা প্রথমে বৃত্তচাপ একটা অঙ্কন করব। বৃত্তচাপ, এই বৃত্তচাপটা কেন্দ্রের সাথে যে জায়গাটা দখল করে আছে, যে জায়গাটা, তার মানে আমি বলতে গেলে এটা বলতে হবে যে বৃত্তকলা বা সেক্টর কিন্তু কোনো রকম ভাবে সরলরেখা বা এরকম কিন্তু নয়। তাহলে বৃত্তকলাটা কি জিনিস, বৃত্তকলাটা কিন্তু একটা এরিয়া বোঝায়। ক্লিয়ার? ক্ষেত্রফল, একটা নির্দিষ্ট বড় জায়গাটাকে বলে সেক্টর। যেমন এখানে কি ছিল, সেগমেন্ট বলতে কিন্তু কোনো লাইন নয়, পুরো এই এরিয়াটাকে বলছে মাইনর সেক্টর, আর ভেতরেরটা বড়টাকে বলছে মেজর সেগমেন্ট। ঠিক তেমনি সেক্টরও কিন্তু কোনো রকম ভাবে লাইন নয়, একটা নির্দিষ্ট ক্ষেত্রফল বা এরিয়াটাকে বোঝায়। তাহলে আলটিমেট যদি আমি এইটাই বলি, তাহলে একে আমি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো সেম ভেতরের পোর্শনটাকে কি বলবো, ভেতরের পোর্শনটাকে আমি বলবো যে মেজর সেক্টর, মেজর সেক্টর। আর সরি সরি সরি, ভেতরটা মেজর কেন, ছোট তো মাইনর হবে, তাহলে মাইনর। আর ওপরেরটাকে কি বলবো না মেজর সেক্টর।
ক্লিয়ার? তাহলে সেক্টরটা বোঝা গেল যে বৃত্তচাপ এই কেন্দ্রের সাথে যে জায়গাটা দখল করে আছে। ক্লিয়ার? নেক্সট কি আছে? স্পর্শক। স্পর্শকটা কি? স্পর্শক তাহলে একটা বাইরে থেকে একটা বিন্দু নেব, তাহলে বিন্দুটা আলটিমেট কি আসছে যে জাস্ট একে স্পর্শ করে চলে যাবে, একটা মাত্র, না ভেতর থেকে আসবে না বাইরে থেকে যাবে, পরিধির ওপর থেকে পুরো স্পর্শ করে চলে আসবে, তাকে বলবো তাহলে স্পর্শক। কিন্তু আরো তার ডেফিনেশন আছে, আজকের তো এটাই ক্লাস আমার। হয়ে গেল, তাহলে স্পর্শক হয়ে গেল। আর আছে সিকেন্ড। তো সিকেন্ডটা কি জিনিস? তার মানে একটা বাইরে থেকে বিন্দু নেব, নিয়ে ভেতর থেকে চলে আসবে। তার মানে কি জিনিসটা শিখলে? স্পর্শকটা হচ্ছে কি টাচ করে আসলো, আর সিকেন্ডটা হচ্ছে ভেতর থেকে আসবে। ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত আমরা প্রত্যেকটা জিনিস জানলাম। এরপরে চলে যাব উপপাদ্য 1। কি বলছে? একই বৃত্তচাপের ওপর সমস্ত পরিদিষ্ট বা বৃত্তস্থ, পরিদিষ্ট কোণ যা আর বৃত্তস্থ কোণের একই জিনিস, টার্ম আলাদা। ওকে, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম টার্ম থাকে। তাহলে কোণের মান সমান, এইটার মানেটা কি? এটার মানে হলো একই বৃত্তচাপের উপরে, দেখো এই যে বৃত্তচাপটা অঙ্কন করেছি, এই বৃত্তচাপের উপরে, এই যে বৃত্তচাপ চাপের উপরে তিনটে কোণ, দেখো পরিধির ওপরে আছে এই একটা কোণ, পরিধির ওপরে আছে এই একটা কোণ, পরিধির ওপরে এই একটা কোণ। এই তিনটে কোণের মানই কি বলেছে? না সমান হবে। কেন? কারণ বৃত্তচাপ দেখো তিনজনেরই একই, সেই কারণে এটা যদি তোমার 25 ডিগ্রি হয়, এটাও 25 ডিগ্রি, এটাও 25 ডিগ্রি। প্রথম উপপাদ্য ক্লিয়ার হলো। নেক্সট উপপাদ্য কি বলছে? একই দৈর্ঘ্যের বৃত্তচাপের ওপর সমস্ত বৃত্তস্থ কোণের মান সমান। একই দৈর্ঘ্যের বৃত্তচাপের ওপরে, তার মানে তুমি আলাদা করে একটা বৃত্তচাপ আঁকলে, এই বৃত্তচাপ ধরে নিচ্ছি এই বৃত্তচাপটা হলো 5 সেন্টিমিটার। আবার তুমি একটা এখান থেকে বৃত্তচাপ অঙ্কন করলে যেটার দৈর্ঘ্য হলো 5 সেন্টিমিটার। আবার তুমি আর একটা বৃত্তচাপ অঙ্কন করলে যেটা দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে তিনটে তুমি বৃত্তচাপ, তার দৈর্ঘ্য একই, সেটাই বলেছি। একই দৈর্ঘ্যের বৃত্তচাপের উপর সমস্ত বৃত্তস্থ, বৃত্তস্থ বা পরিধিস্থ মানে পরিধির ওপরে আছে, তার মানে এই বৃত্তচাপ থেকে যদি তুমি এই কোণ অঙ্কন করো, ধরো এটার মান হলো 20 ডিগ্রি, তাহলে আলটিমেট কি হবে বলো তো? তাহলে আলটিমেট যদি এই বৃত্তচাপ থেকে যদি তুমি এখানে কোণ অঙ্কন করো, তাহলে এটার মানও কত ডিগ্রি হবে? 20 ডিগ্রি। কেন? কারণ বৃত্তচাপ দেখো 5 সেন্টিমিটার, এটারও বৃত্তচাপ 5 সেন্টিমিটার। আবার যদি আমি অন্য একটা ড্র করি, কোনটা? হ্যাঁ, এখান থেকে যদি আমি এইটা অঙ্কন করি, এই কোণ অঙ্কন করি, এটাও বৃত্তচাপ, তাহলে এটাও কি হবে? এটাও কিন্তু আমার 20 ডিগ্রি হবে। ক্লিয়ার হলো? তাহলে আলটিমেট 1 নম্বর উপপাদ্য আর 2 নম্বর উপপাদ্যটা একই, জাস্ট একটু মডিফাইড। ক্লিয়ার হলো? নেক্সট কি বলছে? যে একই দৈর্ঘ্যের বৃত্তচাপের উপর সমস্ত কেন্দ্রস্থ কোণ। এইবারে তুমি মজার ব্যাপার, কেন্দ্রস্থ কোণ বলতে কি? তুমি তো পরিধিস্থ কোণ জানলে, আর বৃত্তস্থ কোণ জানলে। কেন্দ্রস্থ কোণ মানে কেন্দ্রের সাথে যে কোণ করে থাকবে। তার মানে আলটিমেট এই যে বৃত্তচাপ দেখতেই পাচ্ছ, এই বৃত্তচাপের দৈর্ঘ্য ধরে নিচ্ছি 7 সেন্টিমিটার। সেম দৈর্ঘ্যের বৃত্তচাপ তুমি দেখতেই পাচ্ছ, এইটার হচ্ছে কে 7 সেন্টিমিটার। তাহলে এরা কেন্দ্রে, কেন্দ্রে বলতে এই কেন্দ্র, এই কেন্দ্রের সাথে কত কোণ ধরে নিচ্ছি আমি, এটা ধরো 60 ডিগ্রি। তাহলে কেন্দ্রের সাথে কত ডিগ্রি করে? 60 ডিগ্রি। তাহলে এই বৃত্তচাপটা, কারণ পেছনে বা নিচের যে বৃত্তচাপটা, তার মানে এই বৃত্তচাপটা কি করবে? না এই কেন্দ্রের সাথে কত ডিগ্রি করে থাকবে? না 60 ডিগ্রি করে থাকবে। ক্লিয়ার? সেই কারণে বলেছে একই দৈর্ঘ্যের বৃত্তচাপের উপর সমস্ত কেন্দ্রস্থ কোণ মানে কেন্দ্রের সাথে যে কোণ সেটা একই থাকবে। নেক্সট কি বলছে? হ্যাঁ, এইটাকে কিন্তু একটু ঘুরিয়ে বলা যেতে পারে। কিরকম ব্যাপার? তুমি দেখো একই মডিফাইড, কিন্তু কিরকম মডিফাইড ভালো করে বুঝবে। কেন আমরা এই জিনিসটা শিখছি, কেন শিখছি ভালো করে বোঝো। এই কারণে বলছি, বৃত্তচাপ যখন সমান হয় তখন তার জ্যায়ের দৈর্ঘ্য কি হয়ে যাবে? এই দেখো জ্যায়ের দৈর্ঘ্য কি হয়ে যাবে? সমান হয়ে যাবে না? হ্যাঁ কি না? যখন বৃত্তচাপ সমান হয়ে যায় তখন এই যে রেখা যে জ্যা টানলাম, এই জ্যায়ের দৈর্ঘ্য সমান হয়ে যাবে। সেই কারণে এটাকে ঘুরিয়ে বলা যেতে পারে একই দৈর্ঘ্যের জ্যা। তার মানে এই লাল কালারে এটা কি? জ্যা। তাহলে জ্যা এর দৈর্ঘ্য কি সমান? তাহলে
তারা কি করবে? কেন্দ্রস্থ কোণের সাথে সমান কোণ করে থাকবে। তাহলে যদি আমি বৃত্তচাপটা যদি মুছেও ফেলি, এখান থেকে কেন্দ্রের সাথে কোণ করলাম, এই কোণটা হয়ে গেল কত? 60 ডিগ্রি যদি থাকে, তাহলে এই কোণটাও কি আসবে? না, 60 ডিগ্রি আসবে। ক্লিয়ার? ব্যাস। নেক্সট কি বলছে? একই বৃত্তচাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। তার মানে ছবিতে দেখতে পাচ্ছ যে এইটা একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপের ওপরে কেন্দ্রস্থ কোণ, দেখো কেন্দ্রে কোণ করেছে কত ডিগ্রি? 50 ডিগ্রি। আর দেখো পরিধির ওপরে কোণ করেছে কত? না, তার অর্ধেক, 25 ডিগ্রি। তাহলে কেন্দ্রস্থ কোণ কি হবে? পরিধিস্থ কোণের দ্বিগুণ হবে। কখন? যখন এই বৃত্তচাপ একই। ক্লিয়ার? ছবি দেখছো, ছবি দেখার সাথে সাথে মেমোরিতে ঢুকিয়ে নাও যে কি আমি মুখে বলছি। ক্লিয়ার? ব্যাস। এরপরে চলে আসলো আমাদের নেক্সট উপপাদ্য। হ্যাঁ, এইটাকে আবার একটুখানি মডিফাইড করা যেতে পারে। দেখো 4 নম্বর উপপাদ্যকে একটুখানি মডিফাইড করব। কিরকম মডিফাইড করব? দেখো বলে দিয়েছে যে কি কেন্দ্রস্থ কোণটা পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে এইভাবে যখন আমি আস্তে আস্তে বাড়াবো, তাহলে এই কোণটার মান কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি হয়, তাহলে আমাকে বলো, কারণ এই যে বৃত্তচাপটা অঙ্কন করেছি, এই বৃত্তচাপের উপরে কেন্দ্রস্থ কোণ কোনটা? এইটা, 180 ডিগ্রি। তাহলে এই বৃত্তচাপের উপরে পরিধিস্থ কোণ কোনটা? এইটা। তাই আগের যা থিওরেম সেই অনুযায়ী কি বলছে? না, এটা 90 ডিগ্রি হলে এটা 180 ডিগ্রি, বা উল্টোটা যদি বলি, এটা 180 ডিগ্রি হলে এটা 90 ডিগ্রি। ক্লিয়ার? কিন্তু এখানে বলেছে অর্ধবৃত্তের। অর্ধবৃত্ত কেন? জাস্ট একটুখানি খেয়াল করো। অর্ধবৃত্ত এই কারণেই অর্ধবৃত্ত, কারণ এইটাকে যদি তুমি মুছে দাও, নিচের পাটে দেখো কোনো দরকার আছে? কোনো দেখো দরকার নেই। তাহলে আলটিমেট কি চলে আসে? দেখো অর্ধবৃত্ত চলে আসে, হ্যাঁ কি না? সেই কারণে 4 নম্বর উপপাদ্যের মডিফাইড ফরম্যাট কি? না, অর্ধবৃত্তের পরিধিস্থ কোণের মান এক সমকোণ হয় সব সময়। কেন এক সমকোণ হয়? এই কারণেই এক সমকোণ হয়, কারণ এইটা 180 ডিগ্রি হয়, তাই পরিধির ওপরে কি থাকে? এক সমকোণ হয় বা 90 ডিগ্রি হয়। ক্লিয়ার? 6 নম্বর কি বলছে? যে বৃত্তস্থ চতুর্ভুজ মানে বৃত্তের ভেতরে কোন একটা চতুর্ভুজ যে বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি। বিপরীত কোণগুলো মানে এই এর বিপরীত কোণ কোনটা? সি। তার মানে কোণ এ প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হবে। ক্লিয়ার? আবার যদি আমি একটুখানি উল্টো ভাবে বলি, যে কোণ ডি আর কোণ বি, তাহলে কোণ ডি প্লাস তার অপোজিট কি হচ্ছে? কোণ বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হবে। ক্লিয়ার? ব্যাস, এটাই হলো 6 নম্বর উপপাদ্য। 7 নম্বর উপপাদ্য কি বলছে? বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের ওপর রেখাটি স্পর্শ বিন্দুতে সমকোণে মিলিত হয়। দেখো একটু বাংলা ভাষার একটুখানি হয়তো আমি আমার মতো করে ভাষা করে লিখেছি, তো যদি উপপাদ্যের ভাষা হয় একটু হয়তো টার্ম বা আলাদা হতে পারে, মানে ভাষার যে লেখা গাণিতিক ভাষা, তো আমি সেটা পাতি বাংলায় কনভার্ট করে লিখেছি আর কি। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের ওপর রেখাটি মানে কি জিনিস? মানে হলো ব্যাসার্ধ। মানে পাতি কথা যেটাকে বলি ব্যাসার্ধ। বৃত্তের কেন্দ্র থেকে রেখা বলতে কি বোঝায়? এই স্পর্শকের উপরে কি রেখা? এটাকেই তো ব্যাসার্ধ বলে, হ্যাঁ কি না? এটাকেই কি বলে? ব্যাসার্ধ। স্পর্শকের ওপর মানে এই যে এ থেকে বি, এটা কি? স্পর্শকের ওপর সমকোণে মিলিত হয় বা আপতিত হয় বা যা বলতে পারো। মানে এইটা কত ডিগ্রি হয়? এইটা হয় 90 ডিগ্রি। ক্লিয়ার? তার মানে এটা কি জানলে? স্পর্শক আর ব্যাসার্ধ পরস্পর সমকোণে থাকে, 90 ডিগ্রিতে থাকে। ক্লিয়ার? তাহলে 7 নম্বর উপপাদ্য এটাই বলতে চাইছে। 8 নম্বর উপপাদ্য কি বলছে? বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের ওপর লম্ব রেখা, তার মানে এই এ আর বি হলো জ্যা, আর এটা কি? লম্ব টেনেছি মানে 90 ডিগ্রি টেনেছি। 90 ডিগ্রি টানলে তাহলে কি ফলাফল হবে? সমদ্বিখণ্ডিত করবে। মানে এইটুকুনিটা এই এপি আর পিবি দেখো সমান হবে, দুটোকে অর্ধেক অর্ধেক ভাগ করে দেবে যদি 90 ডিগ্রিতে লম্ব টানি। উল্টোভাবে যদি বলি, উল্টোভাবে কেমন বলবো? তাহলে বলতে গেলে এরকম
বোঝাতে হবে সেটা হচ্ছে কি, যে একটা আমি জ্যা টানলাম এইরকম, ঠিক আছে, যদি সমদ্বিখণ্ডিত করে মানে এই পার্টটা যদি সমান হয়, তাহলে কেন্দ্রের সাথে 90 ডিগ্রি করে থাকবে। উল্টো যদি 90 ডিগ্রি করে থাকে তাহলে সমদ্বিখণ্ডিত করবে। আর উল্টো ভাবে যদি বলি, আগে যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে যে কোণটা উৎপন্ন করবে সেটা 90 ডিগ্রি হবে। এইগুলো কিন্তু জ্যামিতির অঙ্ক করতে কিন্তু ভীষণ কাজে লাগবে, কিন্তু বলে দিলাম সমস্ত থিওরি নোট করে রেখে দাও, স্ক্রিনশট করে খাতায় নোট করবে ডায়েরিতে নিজের। ওকে। আর 9 নম্বরটা কি বলছে, দুটি স্পর্শক যদি একই বিন্দু থেকে একই বৃত্তের ওপর অঙ্কিত হয়, তাহলে কি বলছে, দুটি স্পর্শক, এই পি আর বি একটা স্পর্শক, পি আর এ একটা স্পর্শক, কি বলেছে, যদি একই বৃত্তের উপর অঙ্কিত হয় তাহলে তাদের দৈর্ঘ্য কি হবে, সমান হবে। দৈর্ঘ্য বলতে কি, এই পি আর এ এপি, আর কি হবে পি আর পি বিপি, তাহলে দুটোর দৈর্ঘ্য কি হয়ে গেল, সমান হয়ে গেল। এর সাথে আরো একটা জিনিস আমি তোমাদের বলে দিই, সেটা লেখা হয়নি, যে এই যে মাঝখানে যে দুটো কোণ, এই দুটো কোণের মানও কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। মানে টোটাল অ্যাঙ্গেলটা যদি 40 ডিগ্রি হয়, তাহলে এইটা হয়ে যাবে 20 ডিগ্রি, এইটা হয়ে যাবে 20 ডিগ্রি। তাহলে এটাও লিখে রাখো, এই স্পর্শক থেকে কেন্দ্রের যে সংযোগ রেখা, তাহলে স্পর্শকের সাথে দুটো সমান কোণ উৎপন্ন করে। তাহলে বাহু যেমন, স্পর্শক দুটো যেমন সমান হয়, তার সাথে সাথে এই দুটো কোণও সমান হয়। ক্লিয়ার? 10 নম্বর উপপাদ্য কি বলছে, বৃত্তের স্পর্শক এবং জ্যায়ের সংযোজক বিন্দু, বৃত্তের স্পর্শক এবং জ্যায়ের সংযোগের বিন্দুতে, তাহলে লাইনটা কি বলতে চাইছে, পরের ছবিটা দেখবো। এই দেখো, এই যে আমি জ্যাটা টেনেছি, এটা কি, এটা জ্যা, আর তার সাথে সংযোজক কি না, কোণ। তাহলে আলটিমেট লাইনের সাথে মানেটা বুঝতে পারলে, বৃত্তের স্পর্শক এবং জ্যায়ের সংযোগের বিন্দুতে, তাহলে সংযোগের বিন্দুতে যে কোণ উৎপন্ন করে, তাহলে কোণটা দেখতে পারলে, জ্যা দ্বারা গঠিত যে কোণটি, সেটা কি বলছে, জ্যা দ্বারা গঠিত বৃত্তস্থ, জ্যা দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ, মানে এই দেখো বৃত্তস্থ কোণ। তাহলে আলটিমেট এই জ্যা ছিল, এই জ্যা দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ, মানে কোণটা হয়ে গেল এইটা, জ্যা দ্বারা গঠিত বৃত্তস্থ কোণের মান সমান। তাহলে এইটা যদি আমার কত ডিগ্রি, 35 ডিগ্রি যদি হয়, এইটাও কত ডিগ্রি হবে, 35 ডিগ্রি হবে। এটাই বলতে চাইছে। ভাষাটা হয়তো বুঝতে অসুবিধা হলেও ছবির সাহায্যে আমি বুঝিয়ে দিলাম, কারণ এইটা হলো জ্যা, বা এইটা হলো কি বৃত্তচাপ, এই বৃত্তচাপের উপরে এইটা কি, এটা হলো পরিধিস্থ কোণ, তাই পরিধিস্থ কোণের মান আর এই যে সংযোজক রেখার কোণের মান দুটো সমান। ক্লিয়ার? 11 নম্বর উপপাদ্য, যে এটা কি, এটা কি ছিল, সিকেন্ড, তাই তো, যে স্পর্শক থেকে আমি ভেদ করে যখন চলে আসবে এটা কি বলে, সিকেন্ড। তাহলে সিকেন্ড এই থিওরি অনুযায়ী দুটো ভাগে একটা এখানে স্পর্শ করছে, একটা এখানে স্পর্শ করছে, আবার এই স্পর্শটা এখানে স্পর্শ করছে, পরিধিকে এই স্পর্শ করছে। তাহলে দেখো কি বলছে, পি এ ইন্টু পিবি ইজ ইকাল টু এই পিসি ইন্টু পিবি। এটা কিন্তু অঙ্কতে খুব কাজে লাগবে। এটা কি বলছে, ট্যানজেন্ট সিকেন্ড থিওরেম, মানে একটা হচ্ছে কি স্পর্শক, প্রথমে দেখো এই পি আর সি কিন্তু স্পর্শক, আর এ কিন্তু পি এ বি এটা কিন্তু স্পর্শক নয়, কারণ এটা কিন্তু ভেতর থেকে গেছে, তাহলে এটা কি, এটা হচ্ছে কি সিকেন্ড, তাহলে এটাকে বলে ট্যানজেন্ট সিকেন্ড থিওরেম। তাহলে এখানে কি বলছে, এখানে পি এ মানে হলো এই পি আর এ ইন্টু পিবি ইজ ইকাল টু এই পি আর সি স্কোয়ার। ক্লিয়ার? হয়ে গেল। তারপরে আর কি পড়ে রইলো, আর একটা পড়ে আছে, তাহলে ও সরি, এখানে তাহলে 13 নম্বর এ হবে আর কি, তাই তো, কারণ এটা তো তাহলে এ হচ্ছে না, এটা তাহলে 13 নম্বর। তাহলে 13 নম্বর এই জিনিসটা দেখবে, 13টা কিন্তু চারটিখানি কথা নয়, পুরো কিন্তু খুব কাজে লাগবে। তাহলে এখানে তুমি দেখো, যদি দুটো এখান থেকে টেনেছি এই একটা, আর এখান থেকে অলরেডি এ একটা টানা আছে এটা, তাহলে একটা বিন্দুতে তো এ ছেদ করেছে, তাহলে দুটো ভাগে ভাগ করেছে, একে দেখো এ আর বি পার্টে ভাগ করেছে, তাহলে এ বির গুণফল, আর একে ডি আর সি তে ভাগ করেছে, তাহলে সি আর ডির গুণফল কি হবে, সমান হবে। এগুলো কাজে লাগবে খুবই, তোমাদের জন্য বানিয়েছি, অবশ্যই এগুলো নোট করো আর পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে শুরু করো।